হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। ঘুম থেকে উঠে সকাল সকাল কাজ না শুরু করলে কিন্তু সারাদিনে আমি কাজ করে একদমই এগোতে পারি না। সেই জন্য দেখো সকাল 5:30টার থেকেই কিন্তু আমি কাজ শুরু করে দিই। তবে এত সকালে বাইরে কেউ থাকে না বলে আমার না কেমন একটা লাগে। সেজন্য না আমি ঘরের ভেতরে কাজগুলো আগে করে ফেলি। মানে যখন 5:30টার সময় যদি আমি বাইরে যাই, বাইরে গিয়ে দেখবো চারিদিকে কোনো লোকজন নেই, একদম নিশ্চুম হয়ে রয়েছে। সেই জন্য নিজে একটু ভয় ভয় লাগে, মানে হাসিও পায়। হাসি না, সত্যি কথা গো, আমার এরকম ভয় আছে। তো তার জন্য আমি না ঘরের ভেতরের কাজগুলো আগে করে ফেলি, তারপরেই কিন্তু বাইরে যাই। আর হাজব্যান্ডও আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। ও উঠে একটু বই নিয়ে বসেছে, আর আমি এই যে আমার কাজগুলো শুরু করে দিয়েছি। ও একটা বুনু আমাকে কমেন্ট করেছো যে আমার হাজব্যান্ড কি করে। তো ও হচ্ছে টিউশনি পড়ায় গো। টিউশনি পড়ায়, আর আমাদের একটা দোকান আছে বাড়িতেই, মুদিখানা দোকান, সেটাও চালাই। আমরা দুজনেই চালাই, ও যখন থাকে না আমি চালাই, আর ও যখন বাড়িতে থাকে ও চালায়। এই হচ্ছে আমাদের কাজ বাজার কি, খুবই সামান্য কাজ আর খুবই অল্প ইনকামের আমাদের সংসারটা গো। কী আর বলবো, এভাবেই চলছি। তো দেখা যাক কতদিন কি চালাতে পারি, আর কত কি ভগবান আমাদের সাহায্য করে, এটাই এখন দেখার বিষয়। তবে হাজব্যান্ড চাকরি বাকরির জন্য অনেক চেষ্টা করছে। যদি ভগবান একটু মুখ তুলে তাকায় তাহলে কিন্তু আমাদের জীবনটা মানে ঘুরে যাবে আর কি। তো দেখা যাক ভগবানের কি ইচ্ছা। ভগবানের ইচ্ছার উপর দিয়ে তো আমরা কিছু করতে পারি না, সেই জন্যই। তো দেখো, সকালবেলা আমি এখন আগে কি করলাম, এই ঘরে বিছনাটা গুছিয়ে নিয়েছি। যেহেতু হাজব্যান্ড এই ঘরটাতে ঘুমায়, সেহেতু এই ঘরের বিছনাটা তো গোছাতে হবে সকালবেলা, না হলে কাজবাজ শুরু করতে পারবো না। তাই তো হাজব্যান্ড ঘুম থেকে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর কালকে দেখো কত জামা কাপড় ছিল। কি জানো তো, বিকালবেলায় এতটা গরম লাগে, কি বলবো, কাজ করতে একদমই ইচ্ছা করে না। সারাদিন যেমন তেমন, আমি কেন জানি না বিকালবেলা কিন্তু আমার একটু কাজ করতে ইচ্ছা করে না এখন এই গরমের জন্য। আগে তো জামা কাপড়গুলো আমি বিকালেই সুন্দর করে গুছিয়ে রাখতাম। তবে কালকেও ভেবেছিলাম আমি গোছাবো, কিন্তু এত গরম দিয়েছিল বিকালবেলা যে মানে কি বলবো, জামা কাপড় গোছানো ইচ্ছাই মানে চলে গেছে। এই গরমে আমার একটু ভালো লাগছিল না, তাই আর গোছানো হয়নি। তাই ভাবলাম সকাল সকাল আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, না হলে এই যে জামা কাপড়গুলো গাদি মারা থাকলে না একদম ভালো লাগবে না। তাই সকাল সকাল আগে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে এই যে ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, এইভাবে যদি জামা কাপড় কাদা দেওয়া থাকে না, তাহলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তোমরাও হয়তো বলবে দিদিভাই একদমই কাজ করতে পারে না, একদমই গোছানো নয়, এরকম জামা কাপড়গুলো গাদি দিয়ে রাখে, দেখতে একটুও ভালো লাগে না। এই কথাটা কিন্তু তোমরাই বলবে। আর এমনিতেও আমারও ভালো লাগে না জামা কাপড়, শুকনো জামা কাপড় এভাবে গাদি করে রাখতে না গুছিয়ে। তবে ওই যে বললাম বিকালবেলার দিকটা এত গরম পড়ে, এত গরম পড়ে যে আমার কাজ করতেই ভালো লাগে না জানো। শুধু ফ্যানের নিচে বসে থাকতে ইচ্ছা করে, আর শরীরটা এত ক্লান্ত হয়ে যায়। আর আমি সকালবেলা কাজে এত এনার্জি পাই, বিকালবেলা কিন্তু তার 10%ও থাকে না। সকালবেলা আমার ভীষণ এনার্জি থাকে কাজের। তবে যখনই 4টে বেজে যায় তারপর থেকে আমার শরীর একদমই ছেড়ে দেয় বলতে পারো। হ্যাঁ, আমি ঘুমাই না, কিন্তু ওই যে আমাকে দোকানে বসতে হয় আর কি, তো দোকানেই বসে থাকি, আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তখন মনে হয় একটু শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি। তবে ওই যে বললাম দোকানে বসতে হয়। এবার কি করে ঘুমাবো বলো তো। হাজব্যান্ডের বিকালে পড়ানো থাকে, ও পড়াতে চলে যায়, আর আমাকে দোকানে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমাকে দোকানে বসতে হয়। তো সেই কারণে আমার রেস্ট আর নেওয়া হয় না। ওই যে যতটুকু টাইম মাম্মামকে ঘুম পাড়াই, সেইটুকু টাইমই শুধু আমি একটু রেস্ট নিয়ে নিই সারাদিনের মধ্যে। আর কখনোই আমি কিন্তু রেস্ট পাই না। তো কি করা যাবে বলো তো, সংসারটা থেকে করতে হবে। যেহেতু একার সংসার, সেহেতু তো সমস্ত কিছু এভাবে করতে হবে। রেস্ট না পাওয়া গেলে আর কি করা যাবে। তবে আমিও বুঝতে পারি যে আমার শরীরেও একটু রেস্ট দরকার আছে। দেখো, এই যে যারা মেশিনে কাজ করে, যারা মেশিন চালায়, তারা কিন্তু তবুও কিন্তু তাদের মেশিনকেও একটু রেস্ট দেয়। মেশিনটা গরম হয়ে যায়, একটু বন্ধ করে রাখে, তারপর তাকে একটু রেস্ট দিয়ে তারপরে কিন্তু আবার মানে কাজ শুরু করে। তবে আমাদের শরীরটা মেশিন নয় জানো তো, তবুও কিন্তু দেখো আমার কোনো রেস্ট নেই। আমার মতন এরকম কিন্তু অনেকেই আছে যে সারাদিন মেশিনের থেকে বেশি কাজ করে, মানে মেশিনও একটু রেস্ট পায়, তবে আমাদের শরীরে কোনো রেস্ট নেই।
আর সবথেকে বেশি খারাপ লাগে কখন জানো তো? যখন কেউ বলে সংসারে কী বা কাজ, শুধু রান্নাবান্না খাওয়া, আর তো কোনো কাজ নেই। আমাদের কত কাজ ছিল, এটা ছিল ওটা ছিল, ফসল ছিল, এই ছিল তাই ছিল, এরকম বলে। তো এই কথাগুলো যখন বলে না, তখন আরও বেশি খারাপ লাগে জানো তো। মানে দুঃখের কথা কি বলবো, এত কষ্ট করার পরেও যদি এরকম কথা শুনতে হয়, তখন না আর কি বলবো, তখন আর কোন দিকে যাব খুঁজে পাই না। বিউটিফুল লাইফ আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো। তুমি বলেছো খুব সুন্দর একটা ভিডিও, আর তুমি বলেছো আচ্ছা মিতা, তোমাকে কি ফার্স্ট পেমেন্ট নেয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে এর কদিন পরে টাকা পেয়েছিলে, যদি একটু জানাও তাহলে খুব উপকৃত হব। তোমার উত্তরের আশায় রইলাম। দি ভাই, তুমি আমার কাছ থেকে কি জানতে চাইছো আমি না বুঝতেই পারলাম না। কিসের ফর্ম ফিল আপ আমি বুঝতে পারছি না, আর কোথায় ফর্ম ফিল আপ করতে হবে সেটাও বুঝতে পারছি না তুমি যে আমার কাছ থেকে জানতে চাইছো। তবে হ্যাঁ, ইউটিউব থেকে টাকা পেতে গেলে অনেক কিছু নিয়ম আছে, সেগুলো করতে হয়, তবে সেটা ফোনেই করতে হয়। তবে ফর্ম ফিল আপটা তুমি কোথায়, মানে কোথায় করার কথা বলছো, সেটা কিন্তু আমি একদমই বুঝতে পারছি না। তো তুমি কি ধরনের মানে কি জানতে চাইছো সেটা একটু ক্লিয়ার করে আমার কাছে বলো, তাহলে আমি বলতে পারবো। নাহলে আমি না বুঝতে পারছি না যে তুমি কি জানতে চাইছো। কয়েকদিন ধরেই ভাবছি জানো তো, ঘাটখোল বাটা খাবো। প্রতি বছর এই সময় হলেই কিন্তু আমাদের বাড়ির চারপাশ দিয়ে এরকম ঘাটখোল হয়। তোমরা কেউ ঘাটখোল খাও? বা কে কে চেনো? আর কারা কারা একে কী নামে ডাকো সেটাও কিন্তু আমাকে জানাবে। তো দেখো, সেই জন্য আমি কিন্তু স্নান করার আগে ঘাটখোলগুলো কেটে রেখে গেলাম। তবে এগুলো আমি কাটবো না জানো তো, শুধু দেখো এরকম করে কেটে এনেছি, তাতেই আমার হাত চুলকানো শুরু হয়ে গেছে। এটা মাকে না হয় হাজব্যান্ডকে, দুজনের একজনকে দিয়ে কিন্তু আমি কাটাবো। কেন কি, এই সমস্ত কচু জাতীয় কোনো জিনিস আমি কাটতেই পারি না। আমার হাতে কিন্তু ভীষণ পরিমাণে চুলকায়, সেই জন্য আমি কাটবো না জানো তো। আর একদিন কচু শাক কেটে আমার কি অবস্থা হাতের, মানে কি বলবো, গরমের মধ্যে চুলকাতে চুলকাতে আমি তো শেষ। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে তেল আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ডললে পরে এই চুলকানি আর থাকে না। তারপর আমি শিগগিরই সেটাই করলাম জানো তো। তারপরে গিয়ে আমার হাত চুলকানিটা একটু কমলো। সত্যি কথা ভীষণ কষ্ট পেয়েছিলাম সেই দিন আমি ওই কচু শাকটা কেটে। সত্যি কথা এগুলো খেতে বরমশাই ভীষণ ভালোবাসে, আর সেইগুলোতেই আমার যত অ্যালার্জি। তো যাই হোক, কি আর করা যাবে, ওই জন্যই মাঝে মাঝে বরমশাইকে দিয়েও কাটাই। আর এখন তো মা আছে, মাঝে মাঝে মাকেও বলি মা তুমি একটু কেটে দাও। মাকে দিয়ে এমনি কোনো কাজ আমি করাই না, কিছুই করতে দিই না মাকে। আর মা করেও না। তো সেই জন্য তো এই সমস্ত কাজ একটু একটু করাই জানো তো। নাহলে কি করব, নাহলে হাজব্যান্ডও কেটে দিতে পারে, অসুবিধা নেই, ওকে বললেই কেটে দেবে, যেহেতু এত ভালো খায় তো সেই জন্য। তো যেহেতু ঘাটখোল বাটা করছি, সেহেতু একটু খুদের ভাত রান্না করব। আমার আবার খুদের ভাতের সঙ্গে ঘাটখোল বাটা খেতে ইচ্ছা হয়েছে। তো অনেক দিন রয়েছে এই খুদগুলো। তোমাদের হয়তো আগে বলেছিলাম যে এই খুদগুলো কে দিয়েছে, তোমাদের হয়তো মনে আছে কি না জানি না, 3-4 মাস হয়ে গেছে আমার ছোটো মাসি এসেছিল। তো আমার মাসি কিন্তু এই খুদগুলো দিয়ে গেছে জানো। আর মাও শুধু বলছে যে খুদগুলো খেয়ে ফেল, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। খুদ কিন্তু বেশি দিন থাকলে কিন্তু তেতো হয়ে যায়। আর এই দেখো, সেই দিন তোমাদের দেখিয়েছিলাম না আম গোলাচ্ছিলাম, এই যে আম গুলিয়ে এরকম করে জাল দিয়ে আমি কিন্তু কালকেই আম শক্ত দুটো দিয়েছিলাম। তো সেগুলো আজকে একটু একটু শুকিয়েছে, আর ওপর থেকে আজকে কিন্তু আর একটু দিয়ে দিলাম যাতে একটু মোটা হয়। দেখেছো তো? আর এই যে কতটা আবার রয়ে গেছে, আজকে আবার একটা নতুন করে দেব। তো জানো তো, এই কাজটা ভাবছি যদি একটু আগে থেকে করতাম তাহলে কিন্তু আমি অনেকগুলো আমশক্ত বানাতে পারতাম। তবে প্রচুর খাটনি গো এই আমশক্ত বানানো। তো আমি এই যে আরেকটা দিয়ে দিচ্ছি। আর কত আম ফেলে দিয়েছি বলো তো। তোমরা হয়তো দেখোনি, আমি না কয়েক ধামা আম ফেলে দিয়েছি। কি করব, গাছের থেকে কুড়িয়ে কুড়িয়ে আনতাম, আর ঘরে বসে বসে পচে যেত, সেগুলোকেই ফেলে দিতাম। হ্যাঁ, তোমরা হয়তো বলবে কাউকে দিয়ে দিলেও তো হতো। হ্যাঁ গো, দিয়েছি, অনেককেই দিয়েছি জানো, যারাই আসতো তাদেরকেই দিয়ে দিতাম। তবে আমার তো সময় নেই বাড়ি বয়ে বয়ে গিয়ে দিয়ে আসবো বলো। তো যারা বাড়িতে আসতো তাদেরকেই দিতাম। আর বাদবাকি আমরা তো একটু আম খাই না, খুব কম খাই। তো ওইগুলো আবার ফেলে দিয়ে আসতে হতো। এত গাছে আম হয়েছে কি বলবো। সত্যি কথা বলতে, তোমাদের যারা আমাকে এত ভালোবাসো তাদের বাড়ি যদি আমি চিনতাম, বা তারা যদি আমার বাড়িতে আসতে যাদের আম নেই, তাদের কিন্তু আমি অনেক আম দিয়ে দিতাম গো।
যাই হোক, আম শক্তটা দেখলে ভালো করে রোদে দিয়ে এলাম, আর রোদটাও বেশ সুন্দর উঠেছে আজকে। আর এখন এই যে ঘাটখোলটা বাটা করে নিচ্ছি। আর আমার মিক্সারটা না নষ্ট হয়ে গেছে জানো, এই গরমে এই যে ইলেকট্রিক জিনিস কিন্তু এই সময়ই নষ্ট হয়। তো হঠাৎ করেই সেদিন দেখছি আর চলছে না। দাদা এসেছিল, ওকে দেখালাম, তো ও খুলে দেখলো ভেতরে না ফ্লাশ করছে। তো ও বললো এটা আমি ঠিক করতে পারবো না, তোকে দোকানেই নিয়ে যেতে হবে। তো এ কদিনে আর এখনও নেওয়া হয়নি, দেখি কবে নেয়। তবে সত্যি কথা বলতে এই যে এখন যদি মিক্সারটা থাকতো তাহলে আমার কিন্তু পাটায় বাটতে হতো না। তবে পাটায় বাটার টেস্টটা কিন্তু আলাদা জানো, ভীষণ ভালো লাগে পাটায় বাটা এই সমস্ত বাটা খেতে। তো আমি ওই যে সময়ের অভাবে আমি এটা মিক্সারেই করে ফেলি, তবে আজকে যখন মিক্সার নেই আমি কিন্তু হাতেই করেছি। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, খুদের ভাত, আলু সিদ্ধ আর হচ্ছে কাঠখোল বাটা। তো এটা দিয়ে আমাদের সকালে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এসেছি এই যে ঘরে মামামের জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখতে। জানো তো এই জামা কাপড়গুলো কিন্তু আমি সবসময় গুছিয়ে রাখি, তবুও ওই যে একটা একটা করে বের করতে করতে না জামা কাপড়গুলো কিন্তু এলোমেলো হয়ে যায়। আর ছোটোবেলায় এইগুলোতে আমি কিন্তু জামা কাপড় রাখতে পারতাম না। মামাম যখন মানে নতুন নতুন হাঁটতে শিখলো তখন কিন্তু এই বক্সগুলো আমি খালি করে দিয়েছিলাম, সেটাও কিন্তু তোমাদের দেখিয়েছি। তোমরা হয়তো জানো মাম্মাম রোজ এই জামা কাপড়গুলো বের করে ফেলতো জানো তো। তবে এখন কিন্তু এই দুষ্টুমিটা করে না, এখন আর জামা কাপড়গুলো বের করে না, মানে গোছানোগুলো বের করে না, অগোছালো আবার বের করে মাঝে মাঝে, তবে গোছানোগুলো কিন্তু হাত দেয় না। কিন্তু ও এখান থেকে নিয়ে জামা কাপড় পরে। যদি বলি মাম্মাম তোমার প্যান্টটা নিয়ে আসো, তোমার জামাটা নিয়ে আসো, তখন কিন্তু ও নিয়ে আসে, এসে কিন্তু ও সেটা নিজে পরে নেয় জানো তো। এইটুকু কিন্তু বুদ্ধি ওর হয়ে গেছে। তো যাই হোক, সেইগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখলাম। মানে একটা একটা করে বের করতে করতে না এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে, তাই সুন্দর করে বের করে রাখলাম। আর ওই যে খাটের উপরে দেখলে একটা প্যান্ট আর জামা রাখলাম, ওটা হচ্ছে মাম্মামকে স্নান করিয়ে পরাবো, সেই জন্য এখন আর ওটা বক্সের মধ্যে রাখলাম না, আগে স্নান করিয়ে তারপর ওটা পরিয়ে দেবো, তাই ওটা আলাদা করে রাখলাম। আর মাম্মামের জামাগুলো না ছিঁড়ে গেছে, সেটা সেলাই করতে বসেছি। আসলে ছিঁড়ে যায়নি, মানে ওই যে সেলাইটা খুলে গেছে, মানে সেলাইটা অতটা তো ভালো থাকে না, তাই না বলো, রেডিমেড জামা তো অতটা সেলাই কিন্তু ভালো থাকে না, তাই না সেলাইটা খুলে গেছে। তাই এখানে বসেছি মাম্মামের জামাগুলো একটু সেলাই করে নিতে। ছোট মানুষ, ছেঁড়া জামা পরালে কি বাজে লাগবে বলো তো, তাই এখন বসে বসে মাম্মামের জামা কাপড়গুলো একটু সেলাই করে দিচ্ছি। আর ছোটোবেলা থেকেই কিন্তু আমি সেলাই অতটাও কাঁচা নই, মোটামুটি ভালোই পারি, সেই জন্য এই যে ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমি নিজের হাতে সেলাই করে নিতে পারি, দোকানে আমার যেতে হয় না। অমরনাথ আইডি থেকে যে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, তবে আমি তো তোমার নাম জানতাম না, আর আইডিতে তোমার নাম নেই, তাই তোমাকে বলেছিলাম দিভাই তোমার নামটা কি। তো তুমি বলেছো তোমার নাম হচ্ছে রিয়া, আর তুমি এটাও বলেছো যে তোমার একটা 2 বছরের মেয়ে আছে। ওহ, সত্যি সন্ধে শুনে খুব ভালো লাগলো জানো তো। 2 বছরটা সত্যি একটা কিউট কিউট ব্যাপার জানো। মাম্মাম কিন্তু সেই দিনগুলো পেরিয়ে এসেছে, তবে সেই দিনগুলো কিন্তু আমি ভীষণ মিস করি জানো তো, খুব মিস করি আমি সেই দিনটা। তো যাই হোক, তোমার কি প্রথম মেয়ে নাকি আগে কোনো ছেলে মেয়ে আছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো দিদিভাই তুমি ভালো থেকো, আমরাও খুব ভালো আছি, আর এইভাবে আমার পাশে থেকো, এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো। দীপক নামের আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই তুমি কিন্তু আমার কমেন্টের উত্তর দিলে না, তুমি কি আমার কমেন্টটা দেখোনি? আমি কিন্তু ছেলে না, আমি মেয়ে, আমার নাম জননী, প্লিজ তুমি আমার কমেন্টটা পড়ো। এই তো বুনু, তোমার কমেন্টটা কিন্তু আমি পড়ে নিয়েছি, এবার খুশি তো? এই যে কাজ করতে করতে আমার মাম্মামের কিছু দুষ্টুমি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। আর আমার মাম্মাম কি করছে দেখো। ও মাম, কি করছো তুমি? তাহলে ওটা দিয়ে ঢেকে নিয়েছো কেন? ওড়না দিয়ে ঢেকে নিয়েছো কেন? হ্যাঁ, ওরকম করেন নাকি? হ্যাঁ, এরকম করে মুড়ি খায়? দেখি তুমি কি করছো, ওড়নার নিচে বসে দেখি কি করছো, দেখি খোলো খোলো, তাড়াতাড়ি খোলো খোলো, ওড়না খোলো। দেখো দেখো, আমার মাম্মা ওড়নার নিচে বসে বসে মুড়ি খাচ্ছে, এত দুষ্টু। দেখো দেখো, ফেলেও দিচ্ছে, পড়ে গেল তো সব। দেখি কি দিয়ে খাচ্ছ, পড়ে গেল। কি দিয়ে মুড়ি খাচ্ছ তুমি? তাই, বসো বসো, বসে খাও, পড়ে যাবে। বসে বসে খাও, বসে যাও, ওখানে বসে যাও। হ্যাঁ হ্যাঁ, বসে যাও, ওখানে বসে বসে খাও, বসে বসে খাও, বসে বসে খাও। হ্যাঁ, এই দেখো, আর এই পুতুলকে এখানটায় ঘুম পাড়িয়েছে, দেখেছো? এই যে হাতটা এরকম করে দেখিয়ে দিয়ে এইখানটায় এই যে পুতুলকে ঘুম পাড়িয়েছে, আর বসে বসে এখানে মুড়ি খাচ্ছে।
এই যে স্নান হয়ে গেছে মাম্মামের, এখন স্নান করে এসে এই যে এখন মুড়ি খাচ্ছে, তাই তো মাম্মা? তারপর রান্না হলে তারপরে কি খাবে? হ্যাঁ তাই, আচ্ছা। তোমার এখন খিদে পেয়েছিল, তার জন্য মুড়ি খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, এই তো করছি তো, খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, দেখেছো আমার সোনামাটা কত রকমের কত দুষ্টুমি করে, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। তবে এমন এমন দুষ্টুমি আছে সেগুলো দেখলে কিন্তু ভীষণ রাগ হয়ে যায়, জানো তো। তো যাই হোক, দেখো মাম্মামকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি, সাজুগুজু করিয়ে দিয়েছি, আর এখন আমার কাজবাজ করে নেব। সকালেই যেহেতু জামা কাপড়গুলো কেচে নেড়ে দিয়েছিলাম, এত রোদের তাপ, বাপরে বাপ। দেখো জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে, সেগুলো আগে তুলে নিলাম, মাছ ভাজা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ওগুলো তুলতে গেছিলাম। আর তারপরে এসে এই যে তরকারিটাও বসিয়ে দিয়েছি, আলুগুলো না বড় বড় করে কেটে নিয়েছি, কেটে এই যে মাছগুলো কিন্তু আজকে একটু আলুর ঝোল করব। আর ওইদিকে একটু ডাল করে নিলাম। মাম্মাম জানো তো ডাল ছাড়া এখন কিছু খেতেই চায় না, ওর ভালো লাগে না, ও ডালটাই বেশি পছন্দ করে, সেই জন্য একটু ডাল করে নিলাম। ডাল না করলে ওর কিন্তু খাওয়াই হবে না, এমনিতেই মাম্মাম রোগা, তো তারপরে যদি আবার না খায় তাহলে তো আরও রোগা হয়ে যাবে। সেই জন্য দেখো মাম্মামের জন্য একটু ডাল করে নিয়েছি, আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। ডালও হয়ে গিয়েছে, মাছের ঝোলও হয়ে গিয়েছে। আজকে কিন্তু এই দুটো পদই রান্না করলাম। আর সেদিন কচু শাক রান্না করেছিলাম, সেটা না রয়ে গেছিলো একটু ফ্রিজে, কালকে যেহেতু শনিবার ছিল, ওর মধ্যে রসুন দেওয়া ছিল, সেই জন্য আমরা খাইনি। আর আজকে সেটা ফ্রিজ থেকে বের করেছি, সেটা আমরা খেয়ে নেব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।